আসসালামু আলাইকুম এভরিওয়ান। শুরু করছি আজ দা গল্প লেখিকা সাবিলা সাবি, পর্ব সংখ্যা 28। একবার কিছুক্ষণের জন্য চুপ করে থেকে তার মনে ভাবনা স্থির করতে চেষ্টা করছিল। গতকাল যে জ্যাসপারকে সে দেখলো, আজকের আচরণ তার কাছে একেবারেই অচেনা। ফিওনার প্রতি তার অত্যন্ত কোমলতা আর ভালোবাসা, যা সে গতকাল রাতে ঘটনার মধ্যে দেখেছিল, আজকের ধমকে কোথাও হারিয়ে গেছে। একবার বুঝতে পারছিল না কি ঘটলো, কেন এমন দ্বন্দ্ব সৃষ্টি হলো। সে কখনোই জ্যাসপারের মধ্যে এতটা কঠোরতা আশা করেনি। সে জানতো যে জ্যাসপার তার নিজের নিয়ম আর পদ্ধতিতে কাজ করে, কিন্তু আজকের এই আচরণ তার কাছে অবাক করার মতো ছিল। বিশেষত ফিওনার প্রতি তার ব্যবহারের যে নির্মমতা, সেটা সঙ্গতিপূর্ণ নয় তার আগের আবেগের সাথে। একবার এই দৃশ্য দেখে হালকা ভুরুকুচকে ভাবছিল, এটা কি শুধুই একটা ভুল, বা কিছু একটা চাপাচাপির ফলস্বরূপ, নাকি ফিওনার প্রতি তার মনোভাব বদলে গেছে। তার মন ছিল স্পষ্ট, অ্যাকোয়ারা জ্যাসপারের মানসিক অবস্থাকে খুব ভালোভাবেই জানতো, আর সে বুঝতে পারছিল যে জ্যাসপার কিছু একটা লুকাচ্ছে। তার কঠোর আচরণ হয়তো কোনো গভীর দ্বন্দ্বের পরিচায়ক। কি হলো প্রিন্সের? সে নিজের মনে একটি প্রশ্ন বারবার করছিল, কিন্তু সঠিক উত্তর তার কাছে ছিল না। ফিওনা নিজের কক্ষে দাঁড়িয়ে গ্লাস হাউসের দেয়ালের দিকে তাকিয়ে বাইরের দৃশ্য দেখছিল। একে একে সবকিছু তার মাথায় ঘুরছিল, জ্যাসপারের আচরণ, তার রুক্ষতা, আর সে কিভাবে আগের দিন তার সাথে এতটা স্নেহময় ছিল। তার মন বিভ্রান্ত হয়ে উঠছিল। এক মুহূর্তে সে অনুভব করছিল এক ধরনের আকর্ষণ, আর অন্য মুহূর্তে মনে হচ্ছিল তাকে বন্দি করে রাখা হয়েছে। কিন্তু একটা বিষয় স্পষ্ট ছিল, ফিওনা আর এখানে থাকতে পারবে না। তার চোখে পানি জমে উঠল। তবে সে নিজেকে যতটা সম্ভব শক্ত রেখে তার অস্থিরতাকে দৃঢ় করতে চাইল। নিজের মাঝে এক গুমোট কষ্ট অনুভব করছিল, কিন্তু এই মুহূর্তে তাকে সিদ্ধান্ত নিতে হবে। সে মনে মনে বলল, কেন ফিওনা, তুই কি আসলেই ফায়ার মনস্টারের কাছে অন্য কিছু আশা করছিলি? ওই ফায়ার মনস্টার তো সবসময় এমনটাই ছিল। তার মনের মধ্যে এক অস্থিরতা উঠল, এক নতুন পরিকল্পনা। সে জানতো যেভাবে জ্যাসপার তার প্রতি আচরণ করছিল, একবার তাকে নিজের পথ অনুসরণ করতে হবে। ফিওনা নিজের মনকে দৃঢ় করে বলল, না, এবার আমাকে ওই মনস্টারের সাথে কথা বলতে হবে। ওর ভাই ফিরে এসেছে, এবার আমায় মুক্ত পেতে হবে। আমি এখানে আর থাকবো না। ফিওনার সিদ্ধান্ত সুনির্দিষ্ট ছিল, আর এখন আর কোনো বাধা নয়। সে যতটা সম্ভব শীঘ্রই মুক্তি পাবে। সে জানতো জ্যাসপার আর তার আচরণ তাকে যতই আঘাত দিক না কেন, তার নিজের স্বাধীনতা, তার নিজের জীবনকে ফিরে পাওয়ার সময় চলে এসেছে। পরের দিন সকালবেলা যখন লন্ডনের স্নিগ্ধ বাতাস শহরের রাস্তায় ছড়িয়ে পড়েছিল, তখন জ্যাসপার, থারিনিয়াস আর আলভিরা গাড়িতে চড়ে লন্ডনের দিকে রওনা দিল। তাদের গন্তব্য ছিল ডক্টর আর্থারের সাক্ষাৎ, কিন্তু তারা সেখানে পৌঁছানোর পর জানতে পারল তা ছিল এক অপ্রত্যাশিত আর বীভৎস ঘটনা। লন্ডনের পুলিশ বিভাগের কেসটি চলে এসেছে, আর তা এক বিভ্রান্তির ভেতর। ওয়াংলির মৃত্যু আর পুরো ল্যাবের বিস্ফোরণের খবর ছড়িয়ে পড়েছে। চীনের সরকারের তরফ থেকে তৎপরতা শুরু হয়েছে, কারণ এমন একটি ঘটনা ছিল না যে সে সহজে পাশ কাটিয়ে যাওয়া যাবে। বিজ্ঞানী ওয়াংলির মৃত্যু কোনো সাধারণ মৃত্যুর মতো ছিল না, তা ছিল চমকপ্রদ কাজের ফাইলে তা একটি তদন্তের বিষয় হয়ে দাঁড়িয়েছে। লন্ডনের পুলিশ, বিশেষত একজন বড় অফিসার, তদন্তের জন্য ডক্টর আর্থারকে গ্রেপ্তার করেছে। অফিসার রবার্টসনের নির্দেশে ডক্টর আর্থারকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, আর শীঘ্রই এই পুরো কেসটি আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে বিস্তার লাভ করবে, কারণ ডক্টর আর্থারের সাথে দীর্ঘদিনের গবেষণা আর ওয়াংলির সম্পর্ক ছিল। থারিনিয়াস কিছুক্ষণ চুপ করে ভাবলো, তারপর মাথা নিচু করে বলল, প্রিন্স, এখন আমাদের কি হবে? দ্বিতীয় মিশন আমাদের কিভাবে সম্পন্ন হবে? আমাদের হাতে তো আর কোনো সায়েন্টিস্ট নেই পৃথিবীর। জেসপার এক মুহূর্ত চুপ থেকে উত্তর দিল, তার কণ্ঠে এক গভীর আত্মবিশ্বাস ছিল। আছে, আমাদের হাতে এখন শুধুমাত্র মিস্টার চেনসিং আছে। আলভিরা কিছুটা বিরক্ত হয়ে প্রশ্ন করল, কিন্তু আমরা তাকে কোথায় পাবো? তাকে খুঁজে বের করার উপায় কি আছে কি? জেসপার আবার সেটা কিছু সময় নিয়ে ভাবলো। তার চোখে গম্ভীর হয়ে উঠল। সেদিন মিটিংয়ে ওয়াংলি একটা কথা বলেছিল, মিস্টার চেনসিংকে সে কোথাও আটকে রেখেছে। আমি জানি, আমরা জানি আমার সাথে যে ডিভাইসটা আছে সেটা আমাদের পথ দেখাবে। এই ডিভাইসের মাধ্যমে আমরা হ্যাকিং করেছি সেদিন, আর ওর সব তথ্য সংগ্রহ করেছি। এই ডিভাইসে আমরা জানতে পারবো মিস্টার চেনসিং কোথায় আছেন। আলভিরা হতাশার মিশ্রণে বলল, তবে প্রিন্স, একটা প্রশ্ন থেকেই যায়, মিস্টার চেনসিংকে কি আমরা আমাদের মিশনে সফল করাতে রাজি করতে পারবো? তাকে আমরা বিশ্বাস করতে পারবো? জেসপার তার মাথা উঁচু করে বলল, তার চোখে এক ধরনের অদৃশ্য দৃষ্টি ছিল। কেন হবে না? মিস্টার চেনসিং এর জীবনের সব থেকে বড় দুর্বলতা হচ্ছে তার নাতনি ফিওনা, যে এখন আমার হাতে বন্দি। থারিনিয়াস একটু ঠান্ডা হয়ে বলল, তাহলে আমাদের আগামী পদক্ষেপ স্পষ্ট। আমরা তার সাথে কথা বলবো, তাকে আমাদের মিশনে যুক্ত করার জন্য। জ্যাসপার চোখ বন্ধ করে এক দীর্ঘ নিঃশ্বাস নিল, তারপর কনিষ্ঠ সদস্যের দিকে তাকিয়ে বলল, এই মিশন হবে আমাদের সব থেকে কঠিন, কিন্তু এবার শুরু হলো, আর পিছনে তাকানোর সুযোগ থাকবে না।
আমাদের লক্ষ্য স্থির। জ্যাসপার তার চোখের দৃষ্টি আরো তীক্ষ্ণ করে বলল, এখন চলো, দ্রুত ল্যাবে ফিরে যেতে হবে। আমাদের আরেকটা মিশন যোগ হলো, মিস্টার চেনসিংকে উদ্ধার করতে হবে। আলভিরা আর থারিনিয়াস একে অপরকে দেখে বুঝতে পারলো এটাই তাদের শেষ সুযোগ। মিস্টার চেনসিং এর জীবন উদ্ধার করতে না পারলে তাদের মিশন সম্পূর্ণ হবে না। তারা দ্রুত গাড়ি করে একটা নির্দিষ্ট পাহাড়ের দিকে রওনা হলো। সেখান থেকে মূলত ড্রাগন রূপে ল্যাবে ফিরে আসবে। আর অপেক্ষা না করে রওনা দিল ল্যাবের দিকে। দুপুর আর বিকেলের মাঝামাঝি সময় পাহাড়ের সূর্যের নরম আলো পড়ছে। গ্লাস হাউস এক জলজলে ক্রিস্টালের মতো দেখাচ্ছে। জ্যাসপার, থারিনিয়াস আর আলভিরা তখন তাদের ল্যাবে গবেষণায় ব্যস্ত। গ্লাস হাউসের অন্য একটি অংশে এথেরিয়ান একা বসে বিরক্তি কাটানোর চেষ্টা করছিল, কিন্তু সেই বিশাল বাড়ির নিস্তব্ধতা তাকে ক্লান্ত করে তুলেছে। কিছুক্ষণ পর এথেরিয়ান উঠে বাইরে যাওয়ার সিদ্ধান্ত নেয়। তার মনে পড়ল পাহাড়ের সেই দূরবিস্তৃত ফুলের বাগানের কথা। হাঁটতে হাঁটতে সে একোয়ারার ঘরে গিয়ে বলল, একোয়ারা, ভাবছি ফুলের বাগানে একটু ঘুরে আসি, তুমি কি বলো? একোয়ারা তার দিকে তাকিয়ে মৃদু হাসি দিল। ঠিক আছে এথেরিয়ান, এখন তো আর প্রিন্স আর বাকিরা ল্যাবে ফিরতে সময় লাগবে, আমরাও এই সুযোগে বাগানে একটু সময় কাটিয়ে আসি। এথেরিয়ান মাথা নাড়ল, কিন্তু তার মনে গভীর অন্য কিছু কাজ করছিল। একটু থেমে বলল, ফিওনাকে সাথে নিয়ে নেই, কি বলো? এথেরিয়ান ভুরু কুঁচকে গেল। সে বলল, ওই যে ও না, মানে হিউম্যান গার্লটা। একোয়া হেসে বলল, হ্যাঁ ফিওনা, ও অনেক মিশুক, তিনজন মিলে গেলে বেশি মজা হবে। এথেরিয়ান কাঁধ ঝাঁকালো, ঠিক আছে, তাহলে তো আরো ভালো হয়, ওকে বলো। একবারে দ্রুত ফিওনার কাছে গিয়ে সব জানালো। ফিওনা একটু ভাবলো, কিন্তু পাহাড়ের বাগানের সৌন্দর্যের কথা ভেবে আনন্দিত হয়ে রাজি হয়ে গেল। অবশেষে ফিওনা একটা চীনের ঐতিহ্যবাহী ডিজাইনের আধুনিক শার্ট পরে নিল। তার শার্টটি হালকা গোলাপি রঙের, যার কলার আর হাতার কিনারে সূক্ষ্ম সোনালি এমব্রয়ডারি। শার্টের মাঝখানে চীনের পুরাতন চিত্রকলার অনুপ্রেরণায় একটি সূক্ষ্ম ফুলের নকশা আঁকা। স্কার্টটি গাঢ় নীল রঙের, হাঁটু পর্যন্ত লম্বা, আর এতে ছোট ছোট পিঙ্ক পিওনি ফুলের প্রিন্ট ছড়িয়ে আছে। কোমরের দিকে একটি সিল্কের বেল্ট বাঁধা, যা তার পুরো সাজকে একটি মার্জিত ছোঁয়া দিয়েছে। এথেরিয়ান পরেছিল কালো রঙের একটি হালকা কিন্তু দীর্ঘ ওভারকোটের উপর সাদা সুতোর কুর্মি সূচিকর্মে ড্রাগনের লেজের মতো জটিল ডিজাইন ছিল, যা তার ব্যক্তিত্বকে আরও রহস্যময় করে তুলেছে। তার ভেতরে ছিল সাদা শার্ট আর ডার্ক গ্রে ট্রাউজার। হাঁটার সময় কোটের প্রান্ত বাতাসে দুলছিল, যা তাকে আরও রাজকীয় লাগছিল। একেবারে একটি আকাশি নীল রঙের গাউন পরেছিল, যার নিচের অংশে নক্ষত্রের মতো ঝলমলে সিলভার এমব্রয়ডারি। গাউনের হাতাগুলি ছিল ঢিলে ঢালা, যা হাঁটা চলার সময় বাতাসে সুরেলাভাবে দুলছিল। তার কোমরে একটি সরু চেইন আকৃতির বেল্ট আর গলার কাছে একটি ছোট্ট নীল রত্ন বসানো ছিল, যা তার পোশাকের সৌন্দর্যকে বাড়িয়ে তুলেছিল। অবশেষে তারা গ্লাস হাউস থেকে বের হয়ে পাহাড়ি পথে হেঁটে কিছুটা দূরে একটি বড় বাগানে পৌঁছালো। বাগানটা এক স্বর্গীয় স্থান। পুরো এলাকা জুড়ে বিভিন্ন রঙের ফুলে ছড়িয়েছিল। গোলাপি, পিওনি, হালকা হলুদ রঙের মিশ্রণে ডাহলিয়া, সাদা আর ল্যাভেন্ডার রঙের ক্যামেলিয়া, সব মিলিয়ে রঙের সমুদ্র তৈরি করেছে। বাগানের মাঝখানে একটি ছোট্ট ঝর্ণা ছিল, যার পানি সূর্যের আলোয় চকমক করছিল। ঝর্ণার পাশে রঙিন তিথির পাখি আর বর্ণিল প্রজাপতিগুলো উড়ে বেড়াচ্ছিল। বাগানের সব থেকে আকর্ষণীয় দিক ছিল একটি বিশেষ ধরনের গোলাপি আর সোনালি রঙের ফুল, যাকে এলড্রা লিলি বলা হয়। এই ফুলগুলোর পাপড়িতে সূর্যের আলো পড়লে তা উজ্জ্বল হয়ে ওঠে। চারপাশে ছড়ানো ছোট সবুজ গাছপালা আর ফুলের গন্ধ পরিবেশকে মনোমুগ্ধকর করে তুলেছিল। ফিওনা মুগ্ধ দৃষ্টিতে চারপাশের ফুলগুলোর দিকে তাকিয়েছিল। এলড্রা লিলির ঝলমলে পাপড়ি, গোলাপি পিওনির কোমলতা আর ক্যামেলিয়ার শ্বেতশুভ্রতা আভা তাকে অন্য এক জগতে নিয়ে গিয়েছিল। ফুলের সুবাসে বাতাস ভারী হয়ে উঠেছিল, আর ঝর্ণার স্নিগ্ধ সেই মুহূর্তকে আরও নিবিড় করে তুলেছিল। ঠিক তখনই এথেরিয়ান তার পাশে এসে দাঁড়ালো। তার দীর্ঘ ছায়া ফিওনার উপর পড়তে ফিওনা চমকে তার দিকে তাকালো। এথেরিয়ানের মুখে এক রহস্যময় হাসি। কি দেখছো? ফুলের সৌন্দর্য। তার কণ্ঠ ছিল গভীর, কিন্তু তাতে এক ধরনের বন্ধুত্বপূর্ণ উষ্ণতা লুকিয়ে ছিল। ফিওনা ধীরে ধীরে মাথা নাড়ল, ফুলের উপর ইঙ্গিত করে। এথেরিয়ান মৃদু হেসে বলল, তোমার থেকে সুন্দর কিছুই দেখিনি। ফিওনার মুখ একটু গম্ভীর হয়ে গেল। কথাটা শুনে সে একটু অস্বস্তি বোধ করলেও চুপ রইল। তার গাল হালকা লালচে হয়ে উঠল, যা দেখে এথেরিয়ান হাসি চেপে রাখল। আচ্ছা এথেরিয়ান কথা ভাঙল। তুমি মনে হয় কম কথা বলো, তাই না? ফিওনা মাথা তুলে শান্ত স্বরে বলল, আমি অযথা কথা বলতে ভালোবাসি না। এথেরিয়ানের ঠোঁটের কোণে আরও এক চিলতে হাসি ফুটে উঠল। দ্যাটস লাইক মাই চয়েস, সে বলল।
তার কণ্ঠে প্রশংসা আর মৃদু প্রশান্তি ফিওনাকে এক মুহূর্তের জন্য স্তব্ধ করে দিল। তবে সে কিছু না বলে ফিরে তাকালো সেই এলড্রা লিলির দিকে, সেখানে তার সমস্ত মনোযোগ আটকে আছে। এথিরিয়ানও পাশে দাঁড়িয়ে রইল, প্রকৃতির শান্ত পরিবেশ উপভোগ করতে করতে। তাদের নীরব উপস্থিতি বাগানের সৌন্দর্যকে আরো গভীর করে তুলছিল। জাসপার তার গবেষণাগারের হাইটেক টেবিলের সামনে দাঁড়িয়ে ডিভাইসটি সক্রিয় করল। স্ক্রিনে ভেসে উঠল একটি নীল বিন্দু, যা নির্দেশ করছে চেনসিং এর সুনির্দিষ্ট অবস্থান। তার চোখ ঝলসে উঠল এক ধরনের আত্মবিশ্বাসে। ফাইনালি, জাসপার বলল, তার কণ্ঠে জয়ধ্বনি মিশ্রিত শীতলতা। চেনসিং এর লোকেশন পেয়ে গেছি, আর অপেক্ষা নয়। তার সামনে দাঁড়ানো থাইরেনিয়াস আর আলভিরা মনোযোগ দিয়ে শুনছিল। জাসপার ধীরে ধীরে বলল, থাইরেনিয়াস, আলভিরা, আশা করি এই মিশন তোমরা সঠিকভাবে কমপ্লিট করতে পারবে। আমাকে তো আর দরকার পড়বে না, তাই না? থাইরেনিয়াস সামান্য মাথা নিচু করে বলল, নিশ্চয়ই প্রিন্স, আমরা নিজেরাই হ্যান্ডেল করতে পারবো এটি। জাসপারের ঠোঁটে হালকা হাসি ফুটে উঠল। গুড, তাহলে কালকের মধ্যে কাজ শেষ করা চাই। ইনশিওর নো হার্ম কাম টু হিম। তাকে সোজা ল্যাবে আনবে। আমি চাই না মিশনে কোনো ভুল হোক। আলভিরা দৃঢ় কণ্ঠে বলল, ইয়েস প্রিন্স সার্জিন, আপনার নির্দেশই আমাদের কাছে চূড়ান্ত। এক মুহূর্ত চুপ থেকে জাসপার আবার বলল, তোমাদের সক্ষমতা পরীক্ষার এটা সময়, ফেল করার কোনো সুযোগ নাই। গেট ইট ডান ফ্ললেসলি। থাইরেনিয়াস সম্মতিসূচক ভঙ্গিতে বলল, প্রিন্স, মিস্টার চেনসিংকে নিরাপদে আপনার কাছে নিয়ে আসবো। আলভিরা যোগ করলো, উইল ইনশিওরিটি ইটস আ সাকসেস প্রিন্স। জাসপার তাদের দিকে তাকিয়ে একবার বলল, তাহলে যাও, প্রস্তুতি শুরু করো, আমি রিপোর্টের জন্য অপেক্ষা করব। দুজন একযোগে মাথা নুয়ে বলল, অ্যাজ ইউর কমান্ড প্রিন্স। বিকেলের শান্ত স্নিগ্ধ আলো নেমে আসছিল, আর সূর্য তার শেষ রূপে আকাশের রক্ত রং ছড়াচ্ছিল। গ্লাস হাউসের সাথে পাহাড়ের পাদদেশে দাঁড়িয়ে এথিরিয়ান আর অ্যাকুয়ারা আলোচনায় ব্যস্ত ছিল। তাদের মধ্যে অদ্ভুত গম্ভীরতা ছড়িয়েছিল। এর মাঝে ফিওনা একটু দূরে দাঁড়িয়েছিল, সূর্যের মৃদু আলোর মাঝে এক অদ্ভুতভাবে শান্তি খুঁজে পাচ্ছিল। হঠাৎ তার চোখে পড়ে একটি ফুল, সাদা পাপড়ি আর সোনালি শিরা দিয়ে সজ্জিত এক অদ্ভুত ফুল, যা তার চারপাশে সব বাকি ফুলের থেকে আলাদা ছিল। এটি ছিল লুনার ব্লুম নামে পরিচিত, যার নাম থেকেই তার রহস্যময় চরিত্রের ইঙ্গিত মিলত। ফিওনার মন অজান্তেই ফুলটার দিকে আকৃষ্ট হয়ে গেল। ফুলটি দেখতে এতটাই সুন্দর ছিল যে তার কাছাকাছি পৌঁছানোর পর সময় থেমে গিয়েছিল। গাঢ় সাদা পাপড়ির মাঝে সূর্যের আলো এসে পড়ে তা একটি নক্ষত্রের মতো উজ্জ্বল হয়ে উঠছিল। ফিওনা ফুলের সৌন্দর্য আর বাতাসের সুবাসে মুগ্ধ হয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে রইল। তখন সে বুঝতে পারলো এক অদ্ভুত টান হচ্ছে তার ভেতরে। এটা শুধু সৌন্দর্য নয়, কিছুটা রহস্যময়তা ফুলটির মধ্যে লুকিয়ে আছে। ফুলটির পাপড়ি এতটাই সূক্ষ্ম আর মসৃণ ছিল যে তা হাতে নিতেই এক অদ্ভুত অনুভূতি ছড়িয়ে পড়লো। কিছুক্ষণ পর ফিওনা এক অজানা আকর্ষণে ফুলের একটি পাপড়ি তুলে নিয়েছিল। সজাগ না হয়ে সে হালকাভাবে সেটি নিজের ঠোঁটে ছোঁয়ালো। ফুলটির সুগন্ধ তার শরীরের প্রতিটি কোষে পৌঁছাতে শুরু করলো, আর সাথে সাথে তার মন আরো হালকা হয়ে উঠল। সুগন্ধের মাঝে কিছু একটি শক্তি ছিল যা তাকে আরো গভীরভাবে আচ্ছন্ন করছিল। এথিরিয়ান আর অ্যাকুয়ারা তখন তাদের আলোচনা চালিয়ে যাচ্ছিল, কিন্তু ফিওনা তাদের কথা শুনছিল না। ফুলের সুবাসে ডুবে গিয়ে সে নিজেকে পুরোপুরি ভিন্ন এক জগতের অংশ মনে করছিল, যেখান থেকে কিছু স্পষ্ট ছিল না, শুধু অনুভূতি প্রবাহিত হচ্ছিল। ফিওনা অজান্তে ফুলটির পাপড়ি চিবিয়ে খেতে শুরু করলো। প্রথমটা পাপড়ির স্বাদ ছিল মিষ্টি, তার জিভে লেগে গিয়েছিল, কিন্তু পরক্ষণে সে অনুভব করলো সেই স্বাদটি আরো গভীরভাবে তার সত্তায় প্রবাহিত হচ্ছে। ফুলের পাপড়ির নেশা ধীরে ধীরে তার মস্তিষ্কে ছড়িয়ে পড়ছিল। কিছু একটা শিথিল আর মনোরম ছিল। সে আর কিছু ভাবতে পারছিল না, শুধুমাত্র ফুলের অসীম সৌন্দর্য আর তার অদ্ভুত সুবাসে অনুভূতিতে মগ্ন হয়ে গিয়েছিল। অ্যাকুয়ারা দ্রুত ফিওনাকে ডাকলো, ফিওনা, তুমি ঠিক আছো? তার কণ্ঠে উদ্বেগ ছিল। ফুলের নেশার প্রভাবে ফিওনার শরীর আর মন দুটি পুরোপুরি শিথিল হয়ে গিয়েছিল। তাই সে একটু ধীর গতিতে মাথা তুলল, ধীরে ধীরে নিজের চারপাশে ফিরে আসছিল, তবে মস্তিষ্কে একটা অদ্ভুত ভোতা ভাব ভর করছিল। হ্যাঁ, আমি ঠিক আছি, ফিওনা বলল, কিন্তু তার কণ্ঠ একটু ঝাপসা, কিছুটা বিভ্রান্ত ছিল। তার মন এখনো ফুলের প্রভাবে আবদ্ধ ছিল, তবে অ্যাকুয়ারা আর এথিরিয়ানের অনুশীলতে চোখের পরিলক্ষিত হচ্ছে যে ফিওনার হুঁশ ফিরে এসেছে। তিনজন একসাথে গ্লাস হাউসে ফিরে আসলো। পথে ফিওনা মনে মনে ভাবছিল, জাসপার যখন ফিরে আসবে তখন সে তার সাথে কথা বলবে, তার মুক্তির জন্য কথা বলবে, কিন্তু সে জানতো না ফুলের প্রভাবে তার শরীরে পুরোপুরি শুরুর জন্য অপেক্ষা করছে। আধ ঘন্টার মধ্যে ফুলের নেশা আরো তীব্রতর হতে শুরু করবে। ফিওনার অজান্তে তার দেহ আর মনের প্রতিক্রিয়া শুরু হয়ে গিয়েছিল, কিন্তু সে এ সময় কিছুই বুঝতে পারছিল না। তার মাথায় একমাত্র একটা চিন্তাই ছিল, জাসপার তার থেকে মুক্তি পাওয়া।
10 মিনিট পর জ্যাসপার গ্লাস হাউসে ফিরে আসে। তার চোখে কিছুটা ক্লান্তির ছাপ ছিল আর শরীরেও অল্প স্বস্তি অনুভব করছিল। সে ব্লেজারটা খুলে সাদা শার্ট আর কালো টাই পরিধান করে ইজি চেয়ারে বসে মাথা হেলান দিয়ে রাখলো কিছুটা বিশ্রাম নিতে। মৃদু ব্যথা অনুভব করছিল তার মাথায়, আর তা সেদিকে মনোযোগ দেওয়ার জন্য সে অ্যাকোয়ারাকে কফি আনতে বলল। অ্যাকোয়ারা কফি নিয়ে চলে যাওয়ার সময় ফিওনার মনে অন্য কিছু চিন্তা করছিল। আজকে সে আর কিছুই অপেক্ষা করতেছে না। তার মধ্যে এক অদ্ভুত তাড়না ছিল, যে তাড়না তাকে জ্যাসপারের কাছে নিয়ে গেল। সে সিদ্ধান্ত নেয় নিজেই কফি নিয়ে যাবে, কিন্তু কেবল কফি দেওয়ার জন্য নয়। এই মুহূর্তে ফিওনার মন ছিল অন্য কোথাও। সে তার ভিতরে জমে থাকা কথাগুলো জ্যাসপারের সাথে শেয়ার করতে চায়। বিশেষ করে তার মুক্তি পেতে হবে, এটাই তাকে বলতে হবে। ফিওনা সামান্য সতর্কভাবে কফি নিয়ে এগিয়ে গেল। তার মুখে একটু সংকোচ, কিন্তু সে জানে যে আজকের এই মুহূর্তটা তাকে সাহসী থাকতে হবে। কফি হাতে নিয়ে দরজার ভেতরে দাঁড়িয়েছিল ফিওনা। তার মুখে কিছুটা সংকোচ আর মনে কিছুটা দ্বিধা ছিল। জ্যাসপার তখনও ইজি চেয়ারে বসে মাথা হেলান দিয়ে চোখ বন্ধ করে নীরবতা ভাঙছিল না। কিছুক্ষণ পর তার ঠান্ডা গম্ভীর কণ্ঠ ভেসে আসলো, তুমি হঠাৎ এই সময় আমার কক্ষে, আর কফি তুমি আনলে কেন? ফিওনা একটু অবাক হয়ে তাকে দেখে। তার ভিতরে প্রশ্নের এক ধরনের কৌতূহল ফুটে উঠেছিল। এতক্ষণ নিজের মনকে সামলে নিয়ে ফিওনা কফির মগটি তার দিকে এগিয়ে দিয়ে বলল, আপনি না দেখে কি করে বুঝলেন আমি? জ্যাসপার চোখ না খুলে এক মুহূর্ত নীরব ছিল। তারপর তার ঠান্ডা কণ্ঠে এক শব্দ ভেসে উঠল, হরমোনাল স্মেল। ফিওনা দীর্ঘক্ষণ চুপ থাকার পর এক ঝটকায় নিজের মনকে জড়ো করলো আর কণ্ঠে শান্ত কিন্তু গম্ভীর ভঙ্গিতে বলল, বলছি যে যার জন্য আমাকে আটকে রেখেছিলেন আপনার ভাই তো ফিরে এসেছে। এখন আমাকে মুক্তি দিন, আমাকে আমার বাসায় ফিরে যেতে দিন। আমার তো আর কোনো কাজ নেই এখানে। তার কথাগুলো শুনে জ্যাসপার অমনি চোখ খুলে ফেলল। সে এই যে চেয়ারে হেলান দেওয়া অবস্থা থেকে সোজা হয়ে বসে গেল। তার দৃষ্টি ছিল রাগান্বিত আর তীব্র। এই মুহূর্তে ফিওনার উক্তির জন্য কিছু একটা ভীষণ ক্ষোভ জমে গেছে তার ভেতরে। ফিওনা তার চোখের দিকে তাকিয়ে কিছুটা ভীত হয়ে পড়ে। এক অজানা শঙ্কা তার মনকে চেপে ধরল। জ্যাসপারের চোখে যে তীব্রতার ছাপ ছিল তা দেখে ফিওনার হাতের কফির মগটি কাঁপতে কাঁপতে মাটিতে পড়ে যায়। মগটি নিচে পড়ে গিয়ে টুকরো টুকরো হয়ে ছড়িয়ে পড়ল, কিন্তু ফিওনার দৃষ্টি সেই মুহূর্তে একটু সরল না। তার সমস্ত মনোযোগ সেই রাগান্বিত চোখের দিকে। তার চোখে আগুন ছিল, আর সেই আগুন ফিওনাকে ভয়ঙ্করভাবে তাড়িত করেছিল। এক নতুন ফিওনা ছিল, যে আগে কখনো জ্যাসপারকে এমন রাগান্বিত অবস্থায় দেখেনি। জ্যাসপার হঠাৎ দ্রুত উঠে আসে, তার চোখের আগুনগুলো ক্ষোভের মতো তীব্রতা। ফিওনার দুবাহু শক্ত করে লোহার শিকলের মতো ধরে ফেললো, তাকে গ্লাসের দেয়ালের সাথে চেপে ধরলো। ফিওনা কিছুটা অবাক হয় চেষ্টা করছিল, কিন্তু তার শক্তি কোথাও হারিয়ে গেছে। জ্যাসপার তার নরম কণ্ঠ কেটে বলল, তোমার এত সাহস, আমার থেকে মুক্তি পেতে চাইছো? ফিওনার বুকের মধ্যে এক ভীতিকর অনুভূতি তৈরি হয়, কিন্তু জ্যাসপার নিজেকে একটুও নরম করতে চায়নি। জ্যাসপারের চোখের রাগ আর ক্ষোভ দেখে তার শরীর কাঁপছিল। জ্যাসপার আরো কাছ থেকে এক ভয়ঙ্কর ভঙ্গিতে ফিওনার মুখের কাছে এসেছিল। তার গলা থেকে বেরিয়ে আসা ঠান্ডা আর তীক্ষ্ণ এক উচ্চারণ, লিসেন ফিওনা, শুনে রাখো, এই ড্রাগন মনস্টারের হাত থেকে তোমার মুক্তির কোনো উপায় নেই। আজকে আবার শেষবার বলে রাখলাম, এই পৃথিবী ত্যাগ করার আগ পর্যন্ত তোমাকে আমার কাছে থাকতে হবে। ফিওনা এক মুহূর্ত চুপ ছিল। তার শরীরে আগুন জ্বলছিল, কিন্তু চোখে ছিল এক দৃঢ়তা। সে কিভাবে এই অবস্থায় টিকে থাকতে পারে, এটাই ছিল তার একমাত্র লক্ষ্য। জ্যাসপার তার চোখে ঝলসে ওঠা এক তীব্র রাগের পরও তার মাঝে এক ধরনের অদৃশ্য শক্তির উপস্থিতি অনুভব করছিল। জ্যাসপার জানতো তার রাগ আর দখল জানানো ছাড়াও কিছু একটা লুকিয়েছিল, কিন্তু তার এই কথা এমন এক ধরনের কঠিন সতর্কতা ছিল যে ফিওনার সামনে কোনো মুক্তির রাস্তা ছিল না, যতক্ষণ না সে নিজেই তা চেয়েছে। জ্যাসপার পুনরায় ফিওনাকে ছেড়ে ইজি চেয়ারে হেলান দিয়ে চোখ দুটো বন্ধ করে শান্ত গলায় বলল, এখন আমার সামনে থেকে সরে যাও। ফিওনা কেবলমাত্র কক্ষ থেকে বের হয়ে যাওয়ার জন্য পা বাড়ায়, আর তখনই তার শরীরে ফুলের বিষাক্ত প্রতিক্রিয়া শুরু হয়। তার চোখ ঝাপসা হতে শুরু করলো, অন্ধকারে সবকিছু ঢেকে যাচ্ছে। সেই রোমাঞ্চকর গন্ধের প্রভাবে তার পেটে তীব্র মোচড় হচ্ছিল, আর মাথার ভিতর হালকা ঘোর অনুভূতি হচ্ছিল। মনে হচ্ছিল পৃথিবী তার চারপাশ থেকে ধীরে ধীরে সরে যাচ্ছে, আর তার সমস্ত অনুভূতি আলাদা আলাদা হয়ে যাচ্ছে। ফিওনার পা কাঁপছিল, কিন্তু সে কোনো রকমে নিজেকে সামলানোর চেষ্টা করছিল। সে গ্লাসের দেয়ালে এক হাত শক্ত করে চেপে ধরল, নিজেকে স্থির রাখতে পারার জন্য। তবুও সে নিজেকে কন্ট্রোল করতে পারছিল না। ফুলের প্রতিক্রিয়া ছিল এক ধরনের মাদকতা, এক ধরনের নেশা, যা তাকে নিজের থেকে অনেক দূরে নিয়ে যাচ্ছিল। আমার ফিওনা শব্দটা বলার চেষ্টা করলো, কিন্তু কণ্ঠে ঘোর চলে আসে। সে সঠিকভাবে কিছুই বলতে পারছে না। সে মাথা নিচু করে আর গভীর নিঃশ্বাস টেনে নিল। চেষ্টা করলো তার শরীরকে সামলাতে।
জেসপার তখনও চোখ দুটো বন্ধ রেখে পুনরায় বলল, এখনো দাঁড়িয়ে আছো কেন? যাচ্ছ না কেন? ফিওনা আবারও এক পা বাড়াতে চাইল, কিন্তু সে প্রায় পড়ে যাচ্ছিল। তার হাতে শক্তি নেই, তার মাথা ঘুরছিল, আর কিছুই পরিষ্কার মনে হচ্ছিল না।